This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন সন্ধ্যের সুপার প্রাইম টাইম। এই মুহূর্তে নিউজরুম থেকে আমি মঞ্জিরা আপনাদের সঙ্গে রয়েছি, আমার সঙ্গে আত্রে এবং তন্নিষ্ঠাও রয়েছে। যে খবর শুরু করব, দেখুন বিএলওরা অসুস্থ হয়েছেন এবং এসআইআর এর কাজের চাপ রয়েছে, কমিশন বৈঠক করেছে এবং এরই মধ্যে দেখা যাচ্ছে যে এত কিছুর মধ্যেও বাংলাতেই নাকি এনিউমারেশন ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে আগে রয়েছে। আজকের এমনটাই খবর আপনাদের জানাই যে এনিউমারেশন ফর্ম আপলোডে এগিয়ে রয়েছে বাংলা। রাজ্যে ইতিমধ্যে 6 কোটি 1 লক্ষ এনিউমারেশন ফর্ম আপলোড সম্পূর্ণ। আর কি তথ্য জানতে পাচ্ছি আমরা কমিশন সূত্রে? শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, জানাবেন শ্রাবন্তী। মঞ্জিরা, একাধিক অভিযোগ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে বিএলওদের উপরে প্রচণ্ড প্রেশার। আজকে শীর্ষ আদালতে রাজ্যের পক্ষ থেকে আইনজীবীরা জানান যে অন্তত একদিন বাড়ানো হোক, অর্থাৎ 4 ডিসেম্বর থেকে 5 ডিসেম্বর এই একটা দিন অন্তত বাড়ানো হোক বিএলওদের কাজের সুবিধার ক্ষেত্রে। যখন বারবার এই আর্জি উঠছে তখন কমিশন একটা অন্য ধরনের ফিগার দিল, দেখালো যে গোটা এই যে 12টা রাজ্যে এই মুহূর্তে এসআইআর চলছে, সেই এসআইআর এর ক্ষেত্রে বাংলা এগিয়ে রয়েছে। তাদের কাজ হয়ে গেছে প্রায় 74%। এবং মঞ্জিরা, সারাদিন ধরে বিভিন্ন আপডেট হয়, সেখানে কমিশনের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে বহু বিএলও এ রাজ্যে রয়েছেন যারা 100% কাজ শেষ করে ফেলেছেন। হ্যাঁ, 100% কাজ শেষ করে ফেলেছেন এই 20 দিনের মধ্যে। এবং তাদের বক্তব্য তারা ডিজিটাইজেশনের কাজও অলমোস্ট সমাপ্ত করে এনে ফেলেছেন। যার ফলে এই প্রশ্নটা খুব বারবার উঠছে যে যেখানে রাজ্য জুড়ে বিএলওরা কাজ করছেন, অনেকে ফর্ম আপলোডের ক্ষেত্রে অন্তত 1 নম্বরে বাংলা। শ্রাবন্তী, তুমি আমাদের আপাতত তোমাকে ধন্যবাদ। এই মুহূর্তে জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। জগন্নাথবাবু, আপনারা তো বারবার বলেছেন যে বিএলওরা কাজ করতে পারছে না, তার কারণ হচ্ছে একটা রাজনৈতিক চাপ রয়েছে এবং আপনাদের বারবার আঙুল ছিল শাসক দলের দিকে। কিন্তু দেখুন, এই বাংলার বিএলওরাই তারাই সব থেকে আগে ফর্ম আপলোডের কাজ করে ফেলেছেন। এই মুহূর্তে তো কেন্দ্রের রিপোর্ট তাই বলছে যে কমিশনের রিপোর্ট তাই বলছে যে বাংলা এগিয়ে রয়েছে, 1 নম্বরে রয়েছে ফর্ম আপলোডের ক্ষেত্রে। কি বলবেন? একবারের জন্য ভারতীয় জনতা পার্টি কখনো বলেনি বিএলওরা কাজ করতে পারছেন না। আমরা বারবার বলেছি যে অধিকাংশ বিএলও যারা শিক্ষক রয়েছেন, স্থায়ী সরকারি কর্মচারী রয়েছেন, তারা নিষ্ঠার সঙ্গে কাজ করার চেষ্টা করছেন এবং করছেনও। এবং দুটি ক্ষেত্রে তার উদাহরণ আমরা বারবার তুলে দিচ্ছি। এক, ফর্ম ডিস্ট্রিবিউশন প্রথম 8 দিনের মধ্যে তারা করে ফেলেছিলেন এবং এর আগে বিএলও ডিউটি আসার আগে ট্রেনিং হওয়ার পর যখন তাদের টেবিল টপ এক্সারসাইজ করতে দেওয়া হয়েছিল 2002 এর সঙ্গে লিঙ্কিং অ্যান্ড ম্যাচিং অফ 2025 সালের ভোটার লিস্ট, সেই কাজটাও, সেই টেবিল টপ এক্সারসাইজটাও বিএলওরা খুব সুন্দরভাবে করে দিয়েছিলেন। তখনই বোঝা যাচ্ছিল যে বিএলওরা এখানে যথেষ্ট আগ্রহ নিয়ে কাজ করবেন। পক্ষান্তরে তৃণমূল কংগ্রেস বারবার বলছিল যে এত নাকি কাজের চাপ যে বিএলওরা কাজ করতে পারছে না। কিন্তু আজকে প্রমাণ হয়ে গেছে, যেখানে 7 কোটি 66 লক্ষ ভোটারের মধ্যে প্রায় 7 কোটি 65 লক্ষ ভোটারের এনুমারেশন ফর্ম বিলি হয়ে গেছে, যেক্ষেত্রে প্রায় 5 কোটির উপর এনুমারেশন ফর্ম জমা হয়ে গেছে। এবং যত ফর্ম জমা হয়েছে তার মধ্যে ডিজিটাইজেশন আপনারা যা বলছেন যে 74% কমপ্লিট হয়ে গেছে। এতেই বোঝা যাচ্ছে যথেষ্ট নিষ্ঠার সঙ্গে বিএলওরা কাজ করছেন। তবে এর মধ্যে কতিপয় বিএলও। অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তন্ময় ঘোষও আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়বাবু, আপনারা তো বারবার বলেছেন যে এসআইআর নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু যে সময়সীমা দেওয়া হয়েছে সেটা বড্ড কম এবং বিএলওরা তাই জন্য কাজ করতে পারছেন না, প্রচন্ড প্রেশারের মধ্যে রয়েছেন, বারবার অসুস্থ হয়ে যাচ্ছেন, এই বিষয়গুলো। কিন্তু দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই 12 রাজ্যে যদি ফর্ম আপলোডের হার 63% হয়, সেক্ষেত্রে এ রাজ্যের ক্ষেত্রে 78.4%। সময়সীমার 8 দিন আগেই কাজ শেষ। কি বলবেন? গান পয়েন্টে রেখে কাজ করানোটাকে, তারা সরকারি চাকরি করেন বলে তাদেরকে গান পয়েন্টে রেখে এইভাবে কাজ করানো, এটাকে গণতন্ত্র তো বলে না। এই যে বিএলওরা প্রাণ হারালেন, যারা তারা যে লিখে গেছেন যে নির্বাচন কমিশন আমার মৃত্যুর জন্য দায়ী, একটা নাগরিকের মৃত্যু সেটাও কি কাম্য? মানে ওনাদের ক্ষেত্রে যে কোনো মূল্যে ওনাদের কাজটা হয়ে গেলে হলো, তাতে তো একটা মানুষ মরলে কিছু এসে যায় না। এইটা একটা সুস্থ রাষ্ট্রের লক্ষণ নয়। রাষ্ট্র চালাতে গেলে যে রাজধর্ম পালন করতে হয় সেখানে এইভাবে ভাবনা চিন্তা করা চলে না। বেশ, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। নির্বাচন কমিশনের পরিসংখ্যান বলছে যে বিএলওদের পারফরমেন্স খুব ভালো বাংলার ক্ষেত্রে। এবার একটু সুপ্রিম কোর্টের দিকে যাওয়া যায়, কারণ আদালতে এই এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে একাধিক রাজ্য মামলা করেছে, যার মধ্যে পশ্চিমবঙ্গেও অন্যতম। সেখানে নির্বাচন কমিশন আদালতে জানাচ্ছে যে
বিএলওদের ওপরে রাজনৈতিক দলগুলো চাপ তৈরি করছে। সুপ্রিম কোর্টে বিস্ফোরক অভিযোগ জাতীয় নির্বাচন কমিশনের, অর্থাৎ যারা বিএলএ হিসেবে কাজ করছে তারা তো রাজনৈতিক দলেরই সদস্য। এখানে ঠিক কি বলা হয়েছে? কমিশন বলছে যে রাজনৈতিক দলগুলো তারা চাপ দিচ্ছে বিএলওদের উপরে। এদিকে রাজ্যের তরফ থেকে পাল্টা কপিল সিবাল তিনি বলছেন যে বিএলওরা কমিশনের নির্দেশ মোতাবেকই কাজ করছে, অতিরিক্ত চাপে আত্মহত্যা করছেন বিএলওরা এবং বাংলায় এখনো পর্যন্ত 23 জনের মৃত্যু হয়েছে, এই দাবি আইনজীবী কপিল সিব্বালের। এবং ফর্ম ডিজিটাইজ করতে বিএলওদের আরও সময় দেওয়ার আর্জিও জানিয়েছেন তিনি। এরকমভাবে কোনো জায়গায় কখনো এই 4টে বিএলও নিয়ে আর বাকি তৃণমূলের ক্যাডারদেরকে নিয়ে বিক্ষোভ প্রদর্শন কোথাও অন্য কোনো রাজ্যে দেখেছেন? মানে এই রাজ্যে কোনো সংবিধান নেই, বিভিন্নভাবে প্রেশার সৃষ্টি করার একটা তৈরি করা হচ্ছে যাতে মানে নির্বাচন কমিশন যেন প্রেশারে থাকে এবং সেখানে যেন তারা এই এসআইআর বন্ধ করে দেয়। মানে তারা কেন 50 দিন কেন 100 দিন, ভোটের দিন অবধি তারা চালিয়ে যাক প্রদর্শন। কোনোভাবে এসআইআর বন্ধ হবে না। সারা দেশে যে নিয়ম চলছে এবং আমাদের এই বাংলাতেও সেই একই নিয়ম চলবে। শীর্ষ আদালত যদি মনে করতেন যে আমাদের কথার সারবত্তা নেই, তাহলে তো ওনারা হলফনামা দেওয়ার কথাই বলতেন না, তাহলে তো সরাসরি খারিজ করে দিতেন বিষয়টা। তার মানে কোথাও একটা গিয়ে মহামান্য সুপ্রিম কোর্টেরও মনে হয়েছে যে এইভাবে তাড়াহুড়ো করে কাজ করাটা হঠকারী হচ্ছে। কারণ দেখা যাচ্ছে শুধু পশ্চিমবঙ্গে নয়, গুজরাটের বুকেও বিএলওর মৃত্যু হচ্ছে, রাজস্থানে বিএলওর আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন, কেরালাতেও একই অবস্থা, পশ্চিমবঙ্গেও তাই। অর্থাৎ যেই রাজ্যগুলোতে তড়িঘড়ি এসআইআর নিয়ে চাপ দেওয়া হচ্ছে, এই অমানসিক প্রেশার সহ্য করাটা কার্যত কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। মহামান্য সুপ্রিম কোর্ট প্রিন্সিপালি এই বিষয়টা এগ্রিড বলেই তিনি হলফনামা দিতে বলেছেন এবং বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশন বিজেপির তল্পিবাহক হয়ে তড়িঘড়ি এসআইআর এর মাধ্যমে ভোট চুরি করতে যাচ্ছিল। এটা এই রায়ে, এই অবজারভেশনে প্রাথমিকভাবে কিন্তু প্রমাণ হচ্ছে। জাতীয় নির্বাচন কমিশনের কড়া চিঠি, আর সেই কড়া চিঠির পরই বাড়ল নিরাপত্তা। আপনাদেরকে জানিয়ে রাখি, সিইও অফিসের সামনে পুলিশ মোতায়েন বাড়ানো হলো। লালবাজারের তরফ থেকে সিইও দপ্তরের সাংবাদিকদের ঢোকায় নিষেধাজ্ঞা। পুলিশ কমিশনারের সিদ্ধান্ত, দাবি মুখ্য নির্বাচনী আধিকারিকের, সাংবাদিকদের না, অথচ সাধারণের জন্য অবারিত দ্বার। তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভের পর সিইও অফিসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতীয় নির্বাচন কমিশন দুদিনের মধ্যে কলকাতা পুলিশের কাছে অ্যাকশন টেকেন রিপোর্টও তলব করে কমিশন। বিজেপির আরও অভিযোগ, যাদের মৃত্যু হয়ে গেছে সেই মৃত ভোটারদের নাম নাকি ভোটার তালিকায় তোলার চেষ্টা করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। জাতীয় নির্বাচন কমিশনে তাই অভিযোগ করেছে বিজেপি। 2002 থেকে 2025 পর্যন্ত বাংলায় 88 লক্ষ ভোটারের মৃত্যু হয়েছে, কিন্তু তাদের নাম ভোটার তালিকায় ঢোকানোর চেষ্টা করছে তৃণমূল। বাংলা ছেড়ে যারা অন্য রাজ্যে চলে গেছেন তাদের নামও ভোটার তালিকায় ঢোকাচ্ছে তৃণমূল, বিস্ফোরক দাবি বিজেপির। हमने इलेक्शन कमीशन को बताया कि 2002 से लेके 2025 तक लगभग 88 लाख यानी 88 लाख लोग स्टेटिस्टिकली अब इस दुनिया में नहीं रहे हैं, लेकिन फिर भी ऐसा देखा गया है कि बहुत बड़ी संख्या में ऐसे डेड वोटर्स, उनकी जानकारी वोटर रोल में डाली जा रही है। जो लोग बंगाल से पलायन करके दूसरे प्रदेशों में जा चुके हैं, ऐसे लोगों के नाम भी वोटर रोल में डालने का प्रयास किया जा रहा है। और ये सारी चीज़ें पश्चिम बंगाल की सरकार, टीएमसी के कार्यकर्ता और ममता बनर्जी के दबाव में कुछ अधिकारी कर रहे हैं। हमने इलेक्शन कमीशन के सामने ऐसे भी উদাহরণ রাখে হ্যাঁ। এসআইআরকে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী একটা নতুন ধরনের রাজনৈতিক তামাশা শুরু করেছেন। পশ্চিমবঙ্গে এখন যেটা চলছে সেটা হচ্ছে শুধুমাত্র অপপ্রচার, বিভ্রান্তিমূলক কিছু বার্তা মুখ্যমন্ত্রীর তরফ থেকে, প্রতিনিয়ত নির্বাচন কমিশনকে হুমকি, প্রতিনিয়ত বিএলওদের প্রাণের ভয় দেখানো এবং যারা বিএলও হবার যোগ্য নন, এরও হবার যোগ্য নন, এই পুরো নিয়োগ পদ্ধতিটাই যে তৃণমূল কংগ্রেস একটা চূড়ান্ত অব্যবস্থা তৈরি করেছে, এই ব্যাপারে নির্বাচন কমিশনকে জানাতে আমরা এখানে এসেছিলাম।
এই যে 88 লক্ষ মানুষ মারা গেছেন এই বছর থেকে এই বছরের মধ্যেই, তথ্যটা বিজেপিকে কে দিল? ওরা কি প্ল্যান্টেড করে জানতে পেরেছেন? যারা আধার অথেন্টিকেশন, তারা এর আগে পার্লামেন্টেই জানিয়েছিল যে তারা কোনো স্টেট ওয়াইজ বা ইয়ার ওয়াইজ ডেটা স্টোরি করে না। বিহারের নির্বাচনে আমরা দেখেছি জীবিত ভোটারকে মৃত বলে ঘোষণা করে দিয়েছে। এই অসভ্য এই ম্যাল প্র্যাকটিস বিহারে করেছে। 65 লাখ মানুষের নাম বাদ দিয়েছে, তার মধ্যে ভুরি ভুরি পরিযায়ী শ্রমিক, অজস্র সাধারণ মানুষের নাম বাদ দিয়েছে। আর যে ডবল এন্ট্রির কথা বলছে, বিজেপি জানে কি করে ডবল এন্ট্রি করতে হয়, সেখানেই ভোট চুরি করার চেষ্টা করছে। এখানে ভোট চুরি করেও জিততে পারবে না। আপনারা শুনছিলেন কিছুক্ষণ আগে যে বিজেপির কি অভিযোগ, নির্বাচন কমিশনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ জানানোর জন্য তারা নির্বাচন কমিশনে গিয়েছিলেন। কি কি অভিযোগ? এর মধ্যে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের নির্বাচন কমিশনকে নিশানা করেছেন এই এসআইআর নিয়ে। তিনি বলছেন যে এসআইআর পরিকল্পনাহীনভাবে হচ্ছে এবং একই সঙ্গে তার বক্তব্য যে এসআইআর এর ক্ষেত্রে এসআইআর যেভাবে করা হচ্ছে সাথে আরও সময়ের প্রয়োজন, 3 বছর ধরে এসআইআর হওয়ার প্রয়োজন, কিন্তু সেটা এত তড়িঘড়ি কেন করা হচ্ছে এই প্রশ্ন আবার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে আরও একটা গুরুতর অভিযোগ তিনি করছেন। তিনি বলছেন যত না ফর্ম এনুমারেশন ফর্ম বিলি হয়েছে তার থেকে অনেক বেশি জমা পড়েছে। আমরা একটা এমপি ডেলিগেশন 10 জনের করেছিলাম ইলেকশন কমিশনকে পাঠানোর জন্য। বলছে 4 জনের বেশি মিট করবো না। কেন? একটা পার্টি ঠিক করবে তারা কজনকে পাঠাবে না পাঠাবে। এটা তো উইথ অফিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট যেতে চাইছে, সেখানে উইথ কোয়েশ্চেন। কালকে 3 জনকে লাস্ট অব্দি, 1 জনকে ডেকেছে, তারপরে পুলিশ রিকোয়েস্ট করায় 2 জনকে ডেকেছে। আরে 48 ঘন্টা তাদের বসে থাকতে হলো শুধু একটু কথা বলবে বলে? তা মানুষ তার অভিযোগ জানাবে না? বিএলওরা আজকে মারা যাচ্ছে, বিএলওদের আজকে তারা সার্ভার কাজ করছে না, আপলোড করতে পারছে না, কোনো প্ল্যান উপায়ে কিছু হয়নি। আমরা বলছি তো 3 বছর সময় নিয়ে করো, আমাদের কোনো আপত্তি নেই। আর এনুমারেশন ফর্ম দিয়ে দিলাম বাড়িতে, মানে এটা নয়। আমি তো প্রেস কনফারেন্সের এটা দেখলাম, কোথাও কোথাও দেখিয়েছে 115%। 115, এটাও তো রং। তার মধ্যে টোটালটাই গায়ের জোর চলছে। বিহার জ্বলন্ত প্রমাণ। এদিকে শুভেন্দু অধিকারীর তরফ থেকে বলা হচ্ছে নির্বাচন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড দিয়েছে, সব পিলপিল করে পালাচ্ছে। অনুপ্রবেশকারীদের হয়ে সওয়াল করছেন মুখ্যমন্ত্রী, এমনটাই অভিযোগ শুভেন্দু অধিকারী। পিলপিল করে পালাচ্ছে, কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে ইলেকশন কমিশন গর্তে, সব বেরিয়ে পালাচ্ছে। 3টা বউ, 14টা বাচ্চা, মেটলা পুটলি নিয়ে ভাগল বা। এরা কেউ ভারতীয় নয়, এরা ল্যান্ড জিহাদ করবে, ভোট জিহাদ করবে। আপনার আমার বাড়ির বোনকে কন্যাকে তুলে নিয়ে গিয়ে লাভ জিহাদ করবে। আজকে মমতা ব্যানার্জি এদের জন্য চিৎকার করছেন, এসআইআর করতে দেব না। আমি ফর্ম ফিল আপ করিনি, আপনি ফর্ম ফিল আপ না করলে পশ্চিমবঙ্গ বেঁচে যাবে। আপনি দয়া করে ফর্ম ফিল আপ করবেন না। আমি করজোড়ে আপনাকে আবেদন করব। আমি ফর্ম ফিল আপ করিনি, কিন্তু আমার ভাইপো বাবু আর তার পরিবার ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিয়েছে। আপনাদেরকে উস্কাচ্ছে। তিনি বারবার দলের অস্বস্তি বাড়িয়েছেন, তবুও তিনি ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি আবারও বিতর্কিত মন্তব্য করেছেন। মানে তিনি কিন্তু কার্যত বেপরোয়া। এবার তিনি বলছেন যে মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি নিয়ে বেপরোয়া। তিনি বলছেন বাবরি মসজিদ তৈরিতে বাধা দিলে প্রতিরোধ হবে, হুঙ্কার হুমায়ুনের। মুর্শিদাবাদের 72% মুসলিম, রাজ্যে 37%। বাবরি মসজিদ তৈরি হয়ে গেলে মুসলিমরা 40% হয়ে যাবে, বিতর্কিত মন্তব্য ভরতপুরের তৃণমূল বিধায়কের। 6 ডিসেম্বর মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাসের ঘোষণা হুমায়ুনের। 6 ডিসেম্বর 2025 বাবরি মসজিদের শিলান্যাস করব। বাংলায় 37% আছে, যখন এটা কমপ্লিট করব সেদিন 40% পৌঁছাবো এবং করব। কোন শক্তি থাকলে আমাকে রুখে নেবে। আমি বাবরের ঘটনাক্রমে পুত্রর নাম হুমায়ুন কবির, আমি হুমায়ুন কবির এটা করবই। আমি আমার লাইফে পলিটিক্স থেকে বাই করে দেবো, কিন্তু এই জায়গাটা থেকে আমি কোনো মতে কিছু হচ্ছে না, হটবো না। দেবজিৎ সরকার বিজেপি মুখপাত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ, আপনি শুনলেন হুমায়ুন কবির কি বলছেন। বাবরি মসজিদ তৈরিতে বাধা দিলে প্রতিরোধ হবে এবং সেটা তিনি হুঙ্কার দিয়ে বলছেন, হুঁশিয়ারি দিচ্ছেন। কি বলবেন? তিনি তো দলের তৃণমূলের অস্বস্তি বাড়াচ্ছেন, আপনারা কিভাবে দেখছেন?
বাবর, হুমায়ুন, শাহজাহান, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব অন্য কেউই হিপোক্রেট ছিলেন না। তারা পরিষ্কারভাবে ইসলাম কি চায় এবং ইসলামিক দর্শনকে উপস্থাপিত করেছেন যুগে যুগে, কালে কালে জনতার সামনে। কিন্তু মুশকিল হচ্ছে একই বৃন্তে দুইটি কুসুমের যারা চাষ করে বেড়াতেন এতদিন, তারা যারা হিপোক্রেট, যারা মানুষের সঙ্গে প্রতারণা করেছেন, যারা কিনা এই কথাগুলো পরিষ্কার করে বলেননি, চাপা দিয়েছেন, তাদের আজকে পেছন ঘুরে দেখার সময় এসেছে যে হুমায়ুন বাবু যা বলছেন তার সঙ্গে উনি কিভাবে কেন বলছেন, কোথা থেকে এই অনুপ্রেরণা উনি পাচ্ছেন, সেই অনুপ্রেরণা কি কোনো মানুষ নাকি কোনো অমানুষিক ব্যাপার স্যাপার, সেই জিনিসগুলো নিয়ে একটু পড়াশোনা করা উচিত বাংলার মানুষের। তা না হলে পশ্চিম বাংলা আবার পশ্চিম বাংলাদেশে পরিণত হবে। বাংলাদেশে যেরকম ভিটেমাটি ছেড়ে পালিয়ে আসতে হয়েছিল ওইসব পড়াশোনা না করার কারণে ডাবল কুসুমের চাষ করতে গিয়ে তাই হবে। এই কোনো মানুষ কি বলতে চাইছেন, কেন বলতে চাইছেন, সফট বা হার্ড কোনো কথা কাকে উদ্দেশ্য করে বলছেন, এই হুঙ্কার কার প্রতি? অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জয়প্রকাশ মজুমদারও আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, হুমায়ুন কবির কি বলেছেন সেটা আপনি শুনেছেন। দেবজিৎ সরকার তিনিও যেটা বলছেন যে এই হুমায়ুন কবিরদের যারা আশ্রয় দেন, প্রশ্রয় দেন, তাদেরও ভাববার সময় এসেছে। আপনি কি বলবেন? দেখুন, একটা সাধারণ লোক, তাকে নিয়ে এত চর্চা করার তো কিছু নেই। এবং একজন মানুষ সে কি বলছেন তার উপরে এই চর্চা, তার জন্যে ভিটেমাটি ছাড়া হতে পারে, তার জন্যে এই ঘটনা ঘটছে। সাধারণ মানুষ তো তিনি নন, তিনি ভরতপুরের বিধায়ক, তিনি একজন জনপ্রতিনিধি এবং তিনি মাত্র তৃণমূল কংগ্রেসেরই বিধায়ক। না না, তৃণমূল কংগ্রেসের বিধায়ক। তৃণমূল কংগ্রেস তার এই বক্তব্যের সঙ্গে সহমত নয়, তিনি একা। তিনি এই বক্তব্য রাখছেন একটা মানুষ, সাধারণ মানুষ হিসেবেই। তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তৃণমূল কংগ্রেস তার এই বক্তব্যকে সমর্থনও করেনি, মান্যতাও দেয়নি। তিনি বলছেন আমি আলাদা পার্টি করব, আলাদা এই কাজকর্ম করব, তিনি সাধারণভাবে বলছেন। তাতে কি এসে গেল? তাহলে দল কোনো স্টেপ নিচ্ছে না কেন? হ্যাঁ, দল কোনো স্টেপ নিচ্ছে না কেন? কেন স্টেপ নেবে? একজনের বলার যা অধিকার। দলে কোনো শৃঙ্খলা নেই বলছেন জয়প্রকাশ বাবু? না না না, কিচ্ছু যায় আসে না। আপনারা বলে দেবেন না যে স্টেপ নিতে হবে তবে নেবে। দল ঠিক জানে সেখানে কি করা উচিত না করা উচিত। বেশ, আমাদেরও নজর থাকবে। জয়প্রকাশ বাবু, অনেক ধন্যবাদ। দিদি করছে জগন্নাথ মন্দির, মহাকাল মন্দির, তার দলের লোকরা বাবরি মসজিদ। বিজেপি তো হিন্দু ধর্মকে সামনে রেখেই চলে, তারা তাদের মতন করছে। ওদিকে রামের ধ্বজা উড়াচ্ছে, আর এখানে তাদের লোকরা বলছে রাম মন্দির করবে। দেশে মন্দির মসজিদ যা আছে থাক, মন্দির মসজিদে কারো কোনো দাবি নাই। কোনো মানুষ বলছে না আমাকে মন্দির করে দাও, মসজিদ করে দাও। মানুষ বলছে চাকরি দাও, খেতে দাও, শিক্ষা দাও, স্বাস্থ্য দাও। দেখুন, কিছুক্ষণ আগে জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তিনি বলছিলেন যে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির যে কথাটা বলছেন সেটা তার নিজস্ব বক্তব্য, তিনি একা। কিন্তু কিছুদিন আগে ফিরহাদ হাকিম তিনিও তো বোধহয় একই সুরে কথা বলেছিলেন। শুনুন একবার, জয়প্রকাশ বাবু আপনিও শুনুন। बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं। हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करें। আর মুর্শিদাবাদের এই খবর, যেখানে হুমায়ুন কবির বলছেন যে 6 তারিখে তিনি বাবরি মসজিদের ফাউন্ডেশন করবেন, সেখানে অর্থাৎ ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। আবার বহরমপুরে সেই একই দিনে রাম মন্দিরের উদ্বোধনও হবে, মানে স্থাপন হবে ভিত্তিপ্রস্তর। ঠিক তার
আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ সফর করবেন এবং সঙ্গে মালদার মুর্শিদাবাদ, এই দুই জেলা, সীমান্তবর্তী দুই জেলা এবং সংখ্যালঘু অধ্যুষিত জেলা। এই জেলাতে মতুয়াগড়ের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর খুবই গুরুত্বপূর্ণ এবং সাম্প্রতিক এই মন্দির মসজিদের ভিত্তিপ্রস্তরের ঠিক আগে মুখ্যমন্ত্রীর এই সফর আলাদা একটা তাৎপর্য বহন করে। সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় মিমের প্রভাব বৃদ্ধির মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর। ৩রা ডিসেম্বর মালদার গাজলে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, ৪ঠা ডিসেম্বর সভা করবেন বহরমপুরে। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা মন্তব্য করেছে, হিলিয়ে দেবে, এবং সেই মন্তব্যকে এবার তীব্র কটাক্ষ শুভেন্দু অধিকারী। তার বক্তব্য, নন্দীগ্রামের মানুষ আপনাকে হিলিয়ে দিয়েছে, ২৬-এর ভোটে রাজ্যের মানুষ হিলিয়ে দেবে, মন্তব্য শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে টাইম এসে গেছে, কাঁটা ফুটেছে মুখ্যমন্ত্রীর পায়ে। কি ভাষা, হিলিয়ে দেব ভারতবর্ষকে, এ তো শাহজাহানের ভাষা, এ তো অনুব্রত কেষ্টর ভাষা, এই ভাষা তো গুন্ডাদের ভাষা, এই ভাষা তো নন্দীগ্রামের সুপিয়ানের ভাষা, এই ভাষা গুন্ডারা মাফিয়ারা বলে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে হিলিয়ে দেব। আরে মমতা ব্যানার্জি, নন্দীগ্রামে আপনাকে ভোটাররা হিলিয়েছে একবার, এবার ২৬-এ বাংলার জনগণ আপনাকে হিলিয়ে দেবে, আপনি নিশ্চিন্ত থাকুন। শুভেন্দু অধিকারীর বক্তব্য তো শুনলেন, কিন্তু ঠিক কোন মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই মন্তব্য শুভেন্দু অধিকারী? গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন, আমায় আঘাত করলে সারা ভারতবর্ষ হিলিয়ে দেবো। শোনাবো সেই বক্তব্য। 2029 বড়ই ভয়ঙ্কর, তোমাদের সরকার থাকবে না, শকুনি মামারা সেদিন কোথায় পালাবে, এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও। আমায় বাংলায় আঘাত করলে, কারণ মানুষকে আঘাত করলে আমি মনে করি আমাকে আঘাত করছে, আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেবো, এটা মাথায় রেখো। ইলেকশনের পরে আমিও একটু দেশটা চষে বেড়াবো। শ্রীকৃষ্ণ বলেছিলেন তার উপদেশে, তুমি কর্ম করে যাও, ফল ভেবো না। আমরা শুনেছি কষ্ট করলে কেষ্ট মেলে, আমার সারা জীবন প্রতিদিন কষ্টে কেটেছে। নিয়োগ মামলায় আবারও সুপ্রিম কোর্ট এবার বেকায়দায় এসএসসি। তার কারণ এবার পরীক্ষা পদ্ধতি নিয়েই প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। এক্ষেত্রে কেন পুরনোদের সঙ্গে নতুনদেরও পরীক্ষা, নতুনদের জন্য যেন বিপদে না পড়েন পুরনোরা, এই নির্দেশ সুপ্রিম কোর্টের। পুরনোদের সমস্যার বিষয়টি দেখতে হবে রাজ্য সরকারকে। বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের বিচারপতির। এসএসসি পরীক্ষা সংক্রান্ত সব মামলাই এবার ফিরল হাইকোর্টে। অন্যান্য সমস্ত ইস্যু সব কলকাতা হাইকোর্ট দেখবে, কারণ কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স যেহেতু কলকাতা হাইকোর্ট, তাই কলকাতা হাইকোর্ট দেখবে। এখানে যত এসএলপি ছিল সব আজকে ডিসপোজ করে দিয়েছে, ডিসমিস করে দিয়েছে। যারা উইথড্র করতে চেয়েছে তাদের উইথড্র করিয়ে নিয়েছে, এবং এসএসসির যে এসএলপিটি ছিল দাগিদের এই নতুন নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আবার তাদের চাকরি দেওয়ার, সেই এসএলপিটি খারিজ করে দিয়েছে। অর্থাৎ দাগি, তিনি প্রতিবন্ধী দাগি হন বা জেনারেল দাগি হন, দাগিরা কোনোভাবেই পরীক্ষায় অংশগ্রহণ করে তারা আবার নতুন করে চাকরি পেতে পারে না। আজকে রায়ে সেটা পরিষ্কার। এসএসসি চেষ্টা করেছিল প্রতিবন্ধীর নাম করে প্রতিবন্ধী দাগিদের পরীক্ষায় বসিয়ে আবার তাদের চাকরি দেওয়ার, কিন্তু আজকে সুপ্রিম কোর্ট একদম স্পেসিফিকলি বলে দিয়েছে কোনো টেন্টেড ক্যান্ডিডেট পরীক্ষায় বসে তারা সুযোগ পাবে না। এসএলপি ডিসমিস করে দিয়েছে এসএসসি। জাস্টিস সঞ্জয় কুমার 16র আনটেন্টেড টিচারদের নিয়ে স্পেস সিলেকশন বলেছেন, এবং আরও এটা বলেছেন আনটেন্টেড ক্যান্ডিডেটরা যেন কোনোভাবে অ্যাফেক্টেড না হয়, অর্থাৎ ক্ষতিগ্রস্ত না হয়, এটা উনি বলেছেন। যদি এরকম থাকে আমরা স্টেটের কাছে আবারও দাবি করব, যে দাবি নিয়ে আমরা আন্দোলন করেছি, যে দাবি আমাদের দীর্ঘদিনে লাঠি খেয়েছি, একটাই দাবি ছিল আনটেন্টেড ক্যান্ডিডেটদের জন্য ফেস সিলেকশন করতে, সেটা আমরা বারবার বলেছি। এবং আজকেও আমরা যদি এইরকম কোনো গাইডলাইন্স আসে লিখিতভাবে, তাহলে আমরা বলবো যে 2016 আনটেন্টেড ক্যান্ডিডেটদের আলাদা করে মানে ভাবতে, তাদের সিট রিজার্ভ করতে, এই দাবি আমরা আবারও রাখবো। নতুন করে অ্যাপ্লিকেশন নিয়ে ফ্রেশারদেরকে যে বসিয়েছেন, এটা সুপ্রিম কোর্টের অর্ডারের ভায়োলেশন হয়েছে। সুপ্রিম কোর্ট এগুলো না বলে এডুকেশন সেক্রেটারি এবং চিফ সেক্রেটারিকে সুপ্রিম কোর্টে ডেকে নিয়ে আইনগত ব্যবস্থা নেয়।
এবং এই সরকারের বিরুদ্ধে অবিলম্বে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে এই চাকরি চুরির বিরুদ্ধে ব্যবস্থা নিক, এটাই বাংলার মানুষরা চায়। আমরা চাই যে দীর্ঘদিন ধরে যে এই টালাবাহানা যোগ্য শিক্ষকদের নিয়োগ নিয়ে সেটা বন্ধ করতে হবে। রাজ্য সরকার কখনো ফ্রেশার্সদের সাথে এক্সপিরিয়েন্সদের ঝামেলা লাগিয়ে দিচ্ছে, কখনো 14 টেটের সাথে 17 টেটের ঝামেলা লাগিয়ে দিচ্ছে। এই ঝামেলা লাগিয়ে দিয়ে তো আসলে মানুষের উপকার হচ্ছে না। ফলে একটা ভালো করে পরীক্ষা নিতে হবে, যে পরীক্ষা সম্পর্কে কারোর কোনো অভিযোগ থাকবে না। কোনো অস্বচ্ছতার বিষয় নেই। আসলে রাজনৈতিক অতৃপ্ত প্রেতাত্মা একদল কাকচিল শকুন, এই রামবামের যৌথ নেক্সাস, সেই নেক্সাসের একটা মাথা হচ্ছে বিকাশ ভট্টাচার্য, একটা মাথা হচ্ছে ফিরদৌস শামীম বা তরুণজ্যোতি তিওয়ারির মতো উকিলরা, আইনজীবীরা, যারা বারবার করে নিয়োগ প্রক্রিয়াটাকে ভেস্তে দেওয়ার চেষ্টা একটাই কারণে, যাতে নির্বাচনের আগে যদি নিয়োগ হয়ে যায় বাই চান্স, তাহলে তো পশ্চিমবঙ্গে নিয়োগ হচ্ছে না, এই প্রচারটা করা যাবে না।